আসসালামু আলাইকুম। গেল ২০ বছরে বাংলাদেশের ক্রিকেটে কোনো পেস বোলিং ফাউন্ডেশন কিংবা পেস বোলিং ল্যাব গড়ে ওঠে নাই। কিন্তু তারপরও ঠিক এই মুহূর্তে বাংলাদেশের চারজন পেস বোলার বিশ্ব ক্রিকেট মাতাচ্ছেন এবং খুব ভালো মতো মাতাচ্ছেন। এই কৃতিত্বের জায়গাটা অবশ্যই ওটিস গিবসন থেকে শুরু করে আন্দ্রে অ্যাডামস পর্যন্ত, মাঝখানে অ্যালান ডোনাল্ড ছিলেন, কাটনি ওয়ালস ছিলেন, প্রত্যেককেই দিতে হবে। এবং সেই সঙ্গে লোকাল লেভেলে নাজমুল হোসেন, তারেক আদিস সহ যারা পেস বোলারদেরকে নিয়ে কাজ করছেন তাদেরকেও দিতে হবে। ঠিক এই মুহূর্তে আপনি চিন্তা করেন নাহিদ রানা, তাসকিন আহমেদ বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে অ্যালং উইথ হাসান মাহমুদ দুর্দান্ত পারফর্ম করছেন। সেই সঙ্গে গ্লোবাল টি-20 লিগে তানজিম হাসান সাকিব পারফর্ম করছেন। আপনি একটু চিন্তা করে দেখেন না যে একসঙ্গে যদি কোনো একটা টেস্ট ম্যাচে এই চার পেসারকে আপনি দেখতে পান, সেক্ষেত্রে সিনারিওটা কেমন হবে। হয় না যে ইংলিশ কন্ডিশনে চার পেসার খেলায় এরকম একটা লাইন আপ আপনি নিয়ে খেলতে নামলেন, অথবা আপনি ধরতে পারেন যে এই জায়গায় ইবাদত হোসাইন যুক্ত হচ্ছেন। আপনি একটু চিন্তা করে দেখেন যে আসলে পেস বোলিংটা কতটুকু সমৃদ্ধশালী এই মুহূর্তে বাংলাদেশের। আমি কয়েকটা পয়েন্ট আসলে রেজ করতে চাই। একটা তো হচ্ছে যে পেস বোলিংয়ে অস্ত্র ভাণ্ডার যুক্ত করা। আমরা দেখেছি তাসকিন আহমেদ, আমরা দেখেছি হাসান মাহমুদ বলের কাজ, সেক্ষেত্রে কিন্তু তারা ওভাল সিম ডেলিভারি বা স্ক্র্যাম্বল সিম ডেলিভারি করছেন, আবার সিম আপ ডেলিভারি করছেন। হাসান মাহমুদকে একদম ইন্ডিয়া সিরিজ থেকে দেখেছিলাম, একটু খেয়াল করে আপনাদেরকে দেখাই যে অ্যাওয়ে গোয়িং বল করছেন কিন্তু দুই ধরনের সিম রিপ্রেজেন্টেশনে। একটা বল তিনি করছেন যেটা সিম আপ ডেলিভারি অ্যাওয়ে গোয়িং, আরেকটা বল তিনি করছেন ওভাল সিম বা স্ক্র্যাম্বল সিম ডেলিভারি। খেয়াল করে দেখেন দুটো ক্ষেত্রে কিন্তু হাতের পজিশনের জায়গা থেকে শুরু করে সব কিছুই কিন্তু কিছুটা ডিফারেন্স রয়েছে। একদম সিম পজিশনটাই ডিফারেন্সটা আপনি খেয়াল করে দেখেন যে ওভাল সিমের ক্ষেত্রে বা স্ক্র্যাম্বল সিমের ক্ষেত্রে, সেক্ষেত্রে বা ফ্লোটার ডেলিভারির ক্ষেত্রে বল সিম রিপ্রেজেন্টেশনটা একরকম, আবার যখন সিম আপ ডেলিভারি করছেন তখন সিমের রিপ্রেজেন্টেশনটা আরেক রকম, এবং যখন বল ছাড়ছেন দুটো একই দিকে মুভ করছে কিন্তু বলের সিমের রিপ্রেজেন্টেশনটা আসলে ডিফারেন্ট। একটা ক্ষেত্রে একদম সোজা গিয়ে বলটা পড়ছে, আরেকটা ক্ষেত্রে বলটা প্রজাপতির মতো একটা ফ্লোটার ডেলিভারি জেনারেট করছে। দুটো ক্ষেত্রে একটা ব্যাপার কমন দেখবেন, সেই কমন ব্যাপারটা হচ্ছে পামের অবস্থানটা। অর্থাৎ হাসান যখন ফ্লোটার করছেন তখন পামের অবস্থানটা যেরকম, ঠিক তেমনিভাবে সিম আপ ডেলিভারি করছেন তখনও কিন্তু পামের অবস্থানটা একই রকম। সো রিলিজিং পয়েন্টে এই যে পামের অবস্থানটা বা রিস্ট রোটেশনের অবস্থানটা দেখে ব্যাটারের কিন্তু খুব বোঝার উপায় নেই যে কোনটা সিম আপ হবে বা কোনটা ফ্লোটার হবে। সো দিস ইজ দ্য কনফিউজিং এরিয়া। সো এই জায়গাগুলো কিন্তু ডেভেলপ হয়েছে বাংলাদেশের বোলারদের। তাসকিন এই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজে আমরা দেখতে পেয়েছি তিনিও স্ক্র্যাম্বল সিম বল করছেন, আবার সিম আপ ডেলিভারি করছেন। একদম একই জায়গায় পিচ করে স্ক্র্যাম্বল সিম এবং একই জায়গায় পিচ করে নর্মাল সিম আপ ডেলিভারি। খেয়াল করে দেখবেন সিম আপ ডেলিভারি যখন তাসকিন করছেন তখন সিম পজিশনটা আপরাইট অবস্থায়, কিন্তু যখন স্ক্র্যাম্বল সিম করছেন তখন সিম পজিশনটা কীরকম, তখন সিম পজিশনটা হচ্ছে আড়াআড়ি অবস্থাতে। এই জায়গাটা একটা পার্থক্যের জায়গা দেখা গেছে। থাম্বের পজিশনের একটা পার্থক্যের জায়গা দেখা গেছে যে স্ক্র্যাম্বল সিমের সময় থাম পজিশনটা একরকম, আবার যখন তিনি নর্মাল সিম আপ ডেলিভারি করছেন তখন থাম্বের পজিশনটা আরেক রকম। সো এই জায়গাগুলো কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট। নাহিদ রানার পেস নিয়ে অনেক কথা হচ্ছে। দেখেন নাহিদ রানার পেস ডেফিনেটলি এটা একটা অনেক বড় ফ্যাক্টর। সেই সঙ্গে নাহিদ রানার যেটা সবচেয়ে বেশি ডেভেলপ হয়েছে সেটা হচ্ছে বোলিং সেন্স ডেভেলপমেন্টের জায়গাটা, লাইন লেন্থের জায়গাটাও কিন্তু উন্নত করছেন। আমরা একটা পরিসংখ্যান আপনাদেরকে দেখিয়েছিলাম, একটা ভিডিও ক্লিপ দেখিয়েছিলাম যে কেসি কার্টিকে আগের টেস্ট ম্যাচে তাসকিন আহমেদ যে জায়গায় বা যে জোনে বল করে তার উইকেটটা তুলে নিয়েছেন, ওই দুর্বল জায়গাটাতে নাহিদ রানা বারবার অ্যাটাক করেছেন। সো অ্যালং উইথ পেস তার এই সেন্স ডেভেলপমেন্টটাও কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল। দেন কামস তানজিম হাসান সাকিব, গ্লোবাল টি-20 লিগের যেভাবে বোলিং করছেন আপনি খেয়াল করে দেখবেন, একদম লাস্ট রংপুর রাইডার্সের সঙ্গে ম্যাচটা যদি চিন্তা করে দেখেন, হিট দ্য ডেক ডেলিভারি তিনি করছেন এত সুন্দরভাবে, এবং বল পড়ার পর পেস খুব বেশি ডিক্রিজ হয় না। এটা আমি এর আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে অনেক বোলারও থাকেন যে বল ছাড়ছেন হয়তো বা অনেক রিলিজিং সময়টায় অনেক জোরে ছাড়ছেন, কিন্তু বল পড়ার পর বল স্লো হয়ে যায়। তানজিম সাকিবের ক্ষেত্রে ব্যাপার যেটা সেটা হচ্ছে বল পড়ার পর বল স্লো হয় না। এটা তার বোলিংয়ের একটা অনেক বড় বৈশিষ্ট্যের জায়গা আমার কাছে মনে হয়। এবং একই জায়গায় পিচ করে বল অফ দ্য পিচ মুভমেন্ট বাইরে বের করা, ভেতরে ঢোকানো, সৌম্য সরকার যে আউটটা হয়েছেন সেক্ষেত্রে এর আগের বলটাই কিন্তু একই জায়গায় বল পিচ করে ডিরেকশনটা ডিফারেন্ট ছিল, কিন্তু যে বলটায় আউট হয়েছেন সেক্ষেত্রে বলটার ডিরেকশনটা ভেতরের দিকে ঢুকেছে। সো এই যে পেস বোলারদের এই সমস্ত জায়গাগুলো, এগুলো কিন্তু দীর্ঘদিনের পরিকল্পনারই ফসলের জায়গা, এবং ওইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই উইংটা, পেস বোলিং উইংটাকে একটা ধন্যবাদ দিতে হবে। বিশেষ করে প্রথমত লোকাল লেভেলে যে সমস্ত পেস বোলাররা কাজ করেছেন। দেখেন সিলেটে এত বেশি পেসার কেন তৈরি হয়, এটার পেছনে যদি আমি কারণ বলি সেক্ষেত্রে সবচেয়ে বড় কারণটা হচ্ছে নাজমুল হোসেন। নাজমুল হোসেন তিনি, আপনি যদি
19, 20, 21 এই সময় থেকেও চিন্তা করেন এনসিএলে তিনিই সবথেকে বেশি পেস বোলার খেলাতেন, যে কারণে সিলেটে কিন্তু আলটিমেটলি আপনি দেখবেন যে প্রচুর পেসার, রেজাউর রহমান রাজা পাইপলাইনে আছেন, আবু জাহেদ চৌধুরী রাহি তিনিও সিলেট ডিভিশনের, খালেদ আহমেদ তিনিও সিলেট ডিভিশনের। সো সিলেট থেকে আমরা ম্যাক্সিমাম পেসারদেরকে দেখি, তানজিম সাকিব তিনিও সিলেট ডিভিশনের, ইবাদত তিনিও সিলেট ডিভিশনের। সো এই পার্টিকুলার জোন থেকে আমরা বেশি পেস বোলারদেরকে দেখি এবং সাম্প্রতিক সময়ে এদেরকে নিয়েই কিন্তু নার্চারটা করা হয়েছে এবং ন্যাশনাল টিমে যারাই ছিলেন, উইথ ডিউ রেসপেক্ট টু অল, যেটা শুরু হয়েছিল ওটিস গিবসনের সময় থেকে। অনেকে অ্যালান ডোনাল্ডকে খুব গ্লোরিফাই করেন, হ্যাঁ প্ল্যান ওয়াইজ অ্যালান ডোনাল্ড ওয়াজ ভেরি গুড, বাট এটার সূত্রপাতটা কিন্তু আসলে ওটিস গিবসনের সময় থেকে। ওটিস গিবসন যে রোডম্যাপটা তৈরি করে দিয়েছিলেন সেই রোডম্যাপটা পরবর্তী সময় ফলো করেছেন অ্যালান ডোনাল্ড এবং সেটাকে অ্যান্ড্রু অ্যাডামসও খুব ভালো মতো ফলো করছেন বলে আমরা দেখছি। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পেস বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটাকে নিশ্চিত করা, যে কোন পেস বোলারকে আপনি কখন খেলাবেন, কোথায় খেলাবেন, কোন ফরম্যাটে খেলাবেন, আবার কয়টা ম্যাচ খেলাবেন, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাহিদ রানাকে আপনি টি-20 খেলান কোনো সমস্যা নেই, কিন্তু কয়টা টি-20 খেলাবেন একটা সিরিজে সেটাও খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। চাইলেই সবাইকে সব কিছু খেলানো যাবে না, বড় টুর্নামেন্টের জন্য অনেক কিছু প্রিজার্ভ করে রাখাটাও খুব গুরুত্বপূর্ণ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।